দেখবেন যাদের পরিবারে সাহিত্য চর্চা নেই বাঙালির, যাদের পরিবারে বংশ পরম্পরায় বাঙালি সংস্কৃতি কাকে বলে, সাহিত্য কাকে বলে, বাঙালি হওয়া কাকে বলে, এই বোধটুকু নেই। যারা আরব হতে চায়, না হলে ইংলিশ হতে চায়, আর না হলে হতে চায় অন্য কোনো দেশের সাথে তাল মিলিয়ে কিম্বুৎকিমাকার কিছু, তারাই বঙ্গবন্ধুকে বুঝবে না। কারণ বাঙালি হওয়ার গর্ব কি, পরিচয় কি, তা তারা জানেই না, বোঝেও না। তাই এর প্রতি কোনো ভালোবাসা, নিজের অস্তিত্বের প্রতি কোনো ভালোবাসা তাদের ভেতরে নেই। আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে আমার ফেসবুকের নতুন ভেরিফাইড অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আমি লিখেছিলাম যে আমাদের বাঙালিদের গায়ের চামড়া তুলে বঙ্গবন্ধুর জুতা বানিয়ে দিলেও বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ শোধ করা হবে না। এই কথাটি বলার পর কিছু মানুষ ক্ষেপেছে, বঙ্গবন্ধুকে গালাগালি করেছে। ওই শ্রেণী যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রস্রাব করে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বা যাদের মা বাবা পূর্বপুরুষরা বাংলাদেশের জন্ম চায়নি, তাদেরই উত্তরসূরি। আমি কোন নীতিতে বিশ্বাস করি? আমি বিশ্বাস করি যে কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নয়। এনাদের কাউকে নবী রসুল বানিয়ে দেওয়া উচিত না, কারণ আমরা সবাই মানুষ। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা কালোত্তীর্ণ, আমি মনে করি তারা আল্লাহর অলি। এরকমই কিছু অলি, আল্লাহর অলিরা বাংলাদেশের স্বাধীনতার সময় জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছেন, বাংলার মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। অন্যতম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, অন্যতম আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক এমএজি ওসমানী, অন্যতম সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, এছাড়াও অনেকেই যারা আমাদের বাংলার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাদের মধ্যে কেউ কেউ পথভ্রষ্ট হয়েছেন স্বাধীনতার পর, কিন্তু 1971 সালের আমাদের যে মুক্তি হয়েছে, সেই ক্ষেত্রে তারা যে কাজ করে গেছেন, আমাদের গায়ের চামড়া কেটে তাদের জুতা বানিয়ে দিলেও ঋণ শোধ করা হবে না। কোনো একটি মানুষের সবচেয়ে প্রথম পরিচয় হচ্ছে সে মানুষ, দ্বিতীয় প্রাকৃতিক পরিচয় হচ্ছে তার অবয়ব। সে কি বাঙালি, নাকি জাপানিজ, না চাইনিজ, না কি সে? আল্লাহ কোরআনেও বলেছেন যে তোমাদের গায়ের রং আমি বিভিন্ন রকম করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। একটি মানুষকে রাস্তায় দাঁড়িয়ে আমি দেখি বিদেশে, ভাবি এ লোকটি কি বাঙালি না ভারতীয়, কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে আমাদের বাঙালি হবেন। বাঙালি হলে কথা বলি, দেশের কথা বলি, ভালোবাসি একে অপরকে আমার বাঙালি ভাই বলে। তাহলে প্রথম এবং দ্বিতীয় পরিচয় মানুষ এবং আমার জাত। তৃতীয় পরিচয় হচ্ছে সেই জাতের বহিঃপ্রকাশ, যেমন আমার সংস্কৃতির দিক থেকে পশ্চিমবঙ্গের বাঙালিদের থেকে আমরা কিছুটা আলাদা হলেও বাঙালি। তারপর আসে আমাদের সাহিত্য, সংস্কৃতি। এরপর যেটা আমরা ধারণ করি সেটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস। আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, আবার কেউ নাস্তিক। কিন্তু এগুলো হচ্ছে তাদের ধারণ করা বিশ্বাসের ব্যাপার, মনের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু যা আপনি আমার ইনএলিয়েনেবল রাইট, সেটা হচ্ছে মানুষ, আমার জাত। এইগুলো রক্ষা করে বেঁচে থাকার অধিকারটা আমার অ্যাবসলিউট রাইট। আমি মানুষ হওয়ার জন্য, আমার জাত হওয়ার জন্য আমাকে কেউ বাধা দেবে না, হত্যা করবে না,
নিপীড়ন করবে না। এরপর আসবে অন্যান্য বিষয়, আমার সংস্কৃতিকে আঘাত করবে না, আমার ধর্মীয় বিশ্বাসকে অযথা আমাকে হয়রানি করবে না, যুক্তি দিয়ে আলোচনা করবে, কিন্তু কেউ চাইলেই চামড়া তুলে আমার ধর্মীয় বিশ্বাস উগলে ফেলতে পারবে না। মানুষ হিসাবে তাই আমার বাঙালিত্ব আমার জীবনের সাথে জড়িত, যা সবাইকে দেখার জন্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বাঙালি হলে দেখলেই বুঝতে পারি যে আমার লোকটা বাঙালি। আমাদের বাংলাদেশের তথা বিশ্বের বাঙালিদের এই বাঙালি পরিচয়ের একটি ছোট্ট স্বাধীন সার্বভৌম ভূমি ইতিহাসে প্রথম হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে আমরা বাঙালিরা তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী, কিন্তু দুর্ভাগ্যবশত আয়তনের দিক থেকে আমরা পৃথিবীর 94তম ক্ষুদ্র দেশ। তারপরে আমরা স্বাধীন, এবং এই স্বাধীন ভূমিটি পাওয়ার জন্য আমাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা ভেতর দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, আমাদের অসংখ্য নারীদেরকে ধরে নিয়ে গেছে, তাদের ওই হারেম শরীফে পাকিস্তানিরা বন্দি করে ধর্ষণ করেছে দিনের পর দিন, যতক্ষণ পর্যন্ত তারা প্রেগনেন্ট না হয়েছে। অনেক নারীরা চুল কেটে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, তাই তারা আমাদের নারীদেরকে কাপড় পরতে দিত না তাদের সেই বন্দিশালায়। অসংখ্য আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে তারা গুলি করে হত্যা করেছে, অনেক শিশুকে বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। এগুলো আন্তর্জাতিক সকল পত্র পত্রিকায় ঢালাও করে প্রচারিত হয়েছে, যেগুলো লুকোনোর কোনো অবকাশ নেই। অসংখ্য ওয়ার চিলড্রেন পৃথিবীর চারিদিকে ছড়িয়ে আছে, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, কানাডা। তারাই সাক্ষ্য বহন করে কি হয়েছিল 1971 সালে। কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জন এত সহজ ছিল না। আমাদের এই ভূমিকে আমরা বাঙালিরা কখনোই শাসন করতে পারিনি। আজ থেকে 1000 বছর আগে 1000 বছর শাসন করেছে প্রায় আমাদেরকে বাং সম্প্রদায় মায়ানমারের। তাই হয়েছে নাম বাংলা সেই মায়ানমারের। আমাদের নারীদেরকে তারা ধর্ষণ করে আমাদের সাংস্কৃতিক পর্যন্ত ধর্ষণ করেছিল। এরপর যারাই আমাদের এই বাংলাকে শাসন করেছে, দেখা গেছে তাদের প্রায় সব পরিবারই এই বাংলার বাইরের। আমরা বারবার চাইলেও আমরা আমাদের মালিক হতে পারিনি। আমাদের নির্বাচিত প্রতিনিধি, আমাদের পছন্দের শাসক আমরা পাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 1947 সালের দেশ বিভাজন হয়েছিল মূলত ধর্মীয় ভিত্তিতে, কিন্তু আমাদের বাংলার নেতারা চেয়েছিলেন বৃহত্তর বাংলা নিয়ে বেরিয়ে যেতে। সোহরাওয়ার্দী, এছাড়া ডক্টর বোস, তারা চেয়েছিলেন বৃহত্তর বাংলা, যেখানে হিন্দুরা সিগনিফিক্যান্ট মাইনরিটি থাকবেন, মুসলমানরা থাকবেন, আমরা একসাথে বসবাস করে বাঙালিত্বকে শক্তিশালী করব। সেই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহরও সমর্থক ছিল, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাদের জন্য সেটা সফল হয়নি। কিন্তু আমরা বাঙালিত্বের বন্ধন কিন্তু পশ্চিম বাংলা থেকেও হারাইনি। কিন্তু এরপরে আমরা বাংলাদেশি, তারা বাংলাদেশি নয়, তারা পশ্চিমবঙ্গের ভারতীয়। এটা আমাদেরকে বুঝিয়েছেন জাতীয়তাবাদী চেতনার অন্যতম মহাপুরুষ আমাদের জিয়াউর রহমান। কিন্তু আগে তো আমরা বাঙালি, আমরা যে বাঙালি হওয়ার জন্য বারবার মার খাচ্ছি, এটা আমাদের মহান নেতা মাওলানা ভাসানী উপলব্ধি শুরু করায় 1949 সালে আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু হয়। কিন্তু আওয়ামী মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা আমাদের মাওলানা ভাসানী কিন্তু সম্পূর্ণভাবে শুধুমাত্র বাঙালির অধিকারের কথা নিরঙ্কুশভাবে বলতে পারেননি, কারণ উনি ইসলামী সমাজতন্ত্রের কথা বলেছেন। উনি আবার রেড পাকিস্তান বা লাল পাকিস্তানের স্বপ্ন দেখতেন।
উনি আবার মাওপন্থী ছিলেন, যেগুলো আসলে বাঙালিত্বের অধিকার নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করার জন্য অন্যতম হাতিয়ার ছিল না। মাওলানা ভাসানী 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তার স্ববিরোধী এবং মতবিরোধী এবং কখনো কখনো ধূম্রজালে আবদ্ধ এই সকল মতবাদ জনগণের কাছে তেমন প্রতিফলিত হওয়ার সুযোগ পাচ্ছিল না। মাওলানা ভাসানীর আবেদন মূলত গ্রামগঞ্জের মানুষের ভেতরে সীমাবদ্ধ ছিল, কারণ মানুষ ইন্টেলেকচুয়াল শ্রেণীতে, মধ্য বা মিডল ক্লাস শ্রেণীতে মাওলানা ভাসানীর তেমন আবেদন কার্যকর হচ্ছিল না, যাদের আসলে সমর্থন না পেলে সামনে কোনো যেত না। মাওলানা ভাসানী 1957 সালে ন্যাপ গঠন করেন, কিন্তু এর আগে 1955-তে উনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটি বাদ দেওয়ার প্রস্তাবনা করে নিজের যে ইসলামিক একটি লেবাস সেটা থেকে বেরিয়ে আসার প্রস্তাবনা করেন, যেটাকে সমর্থন জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধুরা। সেটাও টিকে থাকেনি বলে যা বললাম, 1957 সালে ন্যাপ গঠিত হয়। ন্যাপ গঠনের পরে বামপন্থী কমিউনিস্টদের ভেতরে ওনার ভালো সমাদরটা হয়, বেড়ে যায়, কিন্তু বাঙালিরা যে বাঙালি হওয়ার জন্য মার খাচ্ছে এবং ইসলামকে যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেটা কিন্তু বঙ্গবন্ধুই সবচাইতে আগে সামনে আনেন। বঙ্গবন্ধুর আগে কেউ এটা আনতে পারেনি এত কঠোরভাবে। 6 দফা আন্দোলন, মানিক মিয়াকে সাথে নেওয়া, সেই ইত্তেফাককে গণমাধ্যমের একটি অন্যতম হাতিয়ার হিসেবে রূপান্তরিত করা, রাজনৈতিক মঞ্চ যেখান থেকে কথা বলতেন, লিখতেন কলাম তোফাজ্জল হোসেন মানিক মিয়া, একটি টিম গঠন হয়ে যায় বঙ্গবন্ধুর মাধ্যমে। 6 দফার মাধ্যমে প্রকাশিত হয়ে যায় যে কিভাবে আমরা বাঙালিরা মার খাচ্ছি। বঙ্গবন্ধুই পরিণত হন বাংলাদেশে। তাই 1969 সালে যখন বঙ্গবন্ধু বের হন সে আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে, তোফায়েল আহমেদ ওনাকে বঙ্গবন্ধু উপাধি দেন জনসমক্ষে, যেটা সবাই সমর্থন করে। বাঙালিরা বুঝতে পারে আমরা ছোটা কালা বাঙালি নই। এখনো অনেকে পাকিস্তানিদের পদলেহন করে। আমি দেখেছি বহু মসজিদে বাঙালি মুসলমানরা অনেকেই অস্থির হয়ে যায় উর্দুতে একটু কথা বলার জন্য, কিন্তু বঙ্গবন্ধুকে কি আপনি কখনো উর্দুতে বয়ান করতে দেখেছেন? দেখেননি। বঙ্গবন্ধু বারবার বলেছেন আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার স্থান, আমার জন্মভূমি, বারবার বুঝিয়েছেন আমি বাঙালি। ওনার 7ই মার্চের ভাষণই উনি শুরুই করেছিলেন বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। আমরা বারবার চেষ্টা করেও আমাদের মালিক আমরা হতে পারিনি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, কিন্তু বাঙালিরা বাঙালির মুক্তি অর্জন করুক। কারণ দেশ সৃষ্টির অন্যতম যে সকল মাধ্যম, ধর্ম পরিচয়, জাত পরিচয়, কিন্তু তার ভিতরে সবচাইতে শক্তিশালী পরিচয়, যা আলোচনার শুরুতে বললাম, আমার জাত। পশ্চিম পাকিস্তানিরা কিছু হলেই আমাদেরকে, আমরা যখনই আমরা বাঙালি হয়ে যে ডিসক্রিমিনেটেড হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি, সেটা যখনই আমরা বলতাম তখনই তারা বলতো তোরা আসলে মুসলিম না, তোরা মুসলিম উম্মাকে ভাগ করতে চাস। আর আমাদের বাঙালি হওয়ার সকল কৃতিত্বকে তারা ধুলা মিশাতো। আমাদের সাহিত্য হিন্দুয়ানি সাহিত্য, আমাদের সঙ্গীত মানে হিন্দুয়ানি সঙ্গীত, আমাদের সকল কালচার সব কিছু হচ্ছে, সংস্কৃতি হচ্ছে আমাদের হিন্দুয়ানি। আমাদের অথচ আমাদের যে সনাতনী সংস্কৃতি, সেটা আমাদের মৌলিক ইমানের সাথে যেগুলো বাড়ি না খায়, সংঘাত না সৃষ্টি করে, সেগুলো পালন করলে আমরা সনাতনী হিন্দু হয়ে যাই না, যদিও জিওগ্রাফিক্যালি ভূমিগত দিক থেকে আমরা হিন্দু। আমাদের বাঙালি সংস্কৃতি পশ্চিমবঙ্গের অবাঙালি সংস্কৃতি থেকে বহুগুণে শক্তিশালী। পাকিস্তানিদের থেকে আমাদের বাঙালি সংস্কৃতি বহুগুণে শক্তিশালী। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের সুকান্ত, আমাদের সকল কবি মহাগুরুরা পাকিস্তানের 10 জন আল্লামা ইকবাল একসাথে করলেও তাদের সমান হবে না। আমাদের নৃত্য, আমাদের সঙ্গীতের মূর্ছনা, আমাদের নজরুলের বজ্রকণ্ঠের কবিতার ধারে কাছে তারা কেউ না। আমরা তাই বুঝতে পারলাম প্রথম বঙ্গবন্ধুটাকে, আমরা বাঙালি, আমরা ছোটা কালা বাঙালি নই।
আমরা তাদের থেকে ইন্টেলিজেন্ট, বিকজ হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, সেটা ব্রিটিশ পার্লামেন্টে বলে গেছে। সেই চিন্তাধারা তো বঙ্গবন্ধুই ঢুকিয়ে গেছেন। ওনার আগে বাঙালি অধিকারের জন্য আমরা যে মার খাচ্ছি কেউ বোঝাতে পারেননি। সোহরাওয়ার্দী না, শেরেবাংলা না, ভাসানী না, কেউ না। কারণ শেরেবাংলা, সোহরাওয়ার্দী আমাদের গ্রেট লিডার ছিলেন। ওনারা কৃষকদের অধিকারের কথা বলেছেন, মুসলমানদের অধিকারের কথা বলেছেন, অন্যান্যদের অধিকারের কথাও বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু সেকুলারিজম নিয়ে যেই সংগ্রাম করেছেন তার ধারে কাছে কেউ যেতে পারেনি। উনি ঐক্যবদ্ধ করেছেন সকল বাঙালিকে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সবাই জয় বাংলা ধ্বনি দিয়েছে। তাই জয় বাংলা ধ্বনি দিলে আমি আওয়ামী লীগ হয়ে যাই না, আমি বিএনপি হয়ে যাই না জিন্দাবাদ দিলেই শুধু। আমরা বলতে হবে জয় বাংলা সবার ধ্বনি, বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসলে আওয়ামী লীগ হয়ে যাই না, জিয়াউর রহমানকে ভালোবাসলে আমরা বিএনপি হয়ে যাই না। আমরা সবার অধিকারের কথা বলবো। বঙ্গবন্ধুর এই ঋণ শোধ করবেন কিভাবে? দেশই তো পেতেন না, আর্মি তো পেতেন না। ডালিম, রশিদ, ফারুক কোথায় হিরো হতো যদি স্বাধীনতার সেই পটভূমি সৃষ্টি না হতো, বাঙালি অধিকারের জাগরণ সৃষ্টি না হলে 1971 সালে তো আমাদের বুকে গুলি চালাতোই না পশ্চিম পাকিস্তানিরা। কোথায় পেতেন সেক্টর কমান্ডারদেরকে? কোথায় বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান ভাষণ দিত বলুন তো? আমার প্রিয় নেতা জিয়াউর রহমান কিভাবে ভাষণ দিত? কিভাবে সৈয়দ নজরুল তৈরি হতো? কিভাবে তৈরি হতো কাদের স্মৃতি কি বলতে পারেন আমাকে? কিভাবে তৈরি হতো মুক্তিযোদ্ধারা বলতে পারেন? যে বাঙালির অধিকারের জাগরণ বঙ্গবন্ধুর আগে কে বলেছে? সমালোচনা করেন করেন, বঙ্গবন্ধুর সাথে কেউ ছিল না 72 থেকে 75, কেউ ছিল না, তার সাথে কেউ কোঅপারেট করেনি। সবাই হিরো হতে চেয়েছে, সবাই ক্ষমতার অংশ চেয়েছে, সবাই, মেজর ডালিম, ফারুক, রশিদ, সবাই। কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জিয়ারও করেন, তো দেশটা পেতেন কোথা থেকে? লাহোর থেকে, করাচি থেকে পাসপোর্টটি আনতে হতো, তাও সবাই পেত না 71-এর আগে। আজ বাংলাদেশি বললে, বাঙালি বললে চেনে মানুষ, ও রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ বাংলাদেশ, তাই না? কোথায় পেতেন বাঙালি পরিচয়? আজকে সিন্ধু পরিচয়ে, সিন্ধ পরিচয়ে কয়জন চেনে মানুষ? বেলুচ পরিচয়ে কয়জন মানুষ চেনে? বলুন দেখি, বলুন। আর কত অপমান করবেন? বাঙালিরা আবার জাগবে, জাগছে। সাবধান, বঙ্গবন্ধুর সৈনিক কিন্তু সব স্থানে, সব দলে। মৃত বঙ্গবন্ধুকে এত ভয় পান? আসলে উনি যে মরেন না, উনি যে মরতে পারেন না।